Live 24/7. This is AGT Live 24/7. যৌক্তিকতা কেন? ইনোভেটিভ ফার্মিং আপনারা শুনেছেন, অসুবিধা জেনে কৃষি বিজ্ঞানীরা সমাধান বের করা, জৈব চাষের উপর গুরুত্ব বোঝানো। এটা তো পৃথিবীর সমস্যা রে ভাই। আমার সময় আবার উঠে করতে গা উনি বলছে পৃথিবীর সমস্যা। এই জন্য আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে চলি। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই, বিশেষ করে আমাদের গভর্নমেন্ট স্বামী বিবেকানন্দ কি আত্মনির্ভর, ঘরে ঘরে রোজগার, ৯১,০০০-এর বেশি লাখপতি দিদি। গিয়ে দেখুন সেলফ হেল্প গ্রুপ কিভাবে রোজগার করছে। শুধু রোজগার আমার মতে আপনাদের কম। আপনারা এটার পাশাপাশি ঠিক করেন না, ঠিক করলে কেবল হইতো না, এটার পাশাপাশি কিছু করুন। গভর্নমেন্ট হেল্প করবে। কে করে? সুমনের টাইটেল কি রে? নিশ্চিত করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডেভেলপ আমরা সাথে সাথে বীজ দিয়ে দিয়েছিলাম। এবং এবার যে প্রোডাক্ট আমাদের ছেলেরা এক্সপার্ট আছে, কিন্তু ইংরাজি বলতে গেলেই কুতুর কাতুর আরম্ভ হয়ে যায়। আমারও তাই অবস্থা। তাহলে এই যে ইংরেজি বলতে, এই জন্য স্কিল করে দিচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট তাকে শিখিয়ে দিচ্ছে হাউ টু স্পিক ইন ইংলিশ। কিভাবে তুমি ইন্টারভিউতে দাঁড়াবে, ইন্টারভিউতে যাবে যে বেকার সাকা হয়ে গেলাম, এটার নাম ইন্টারভিউ। স্কিল ডেভেলপ করে দিচ্ছে। দেখুন তথ্য আপনারা, যে মোদিজির আসার আগে এমপ্লয়মেন্ট রেট কি ছিল আর অ্যাট দি প্রেজেন্ট টাইম কি। এই জন্যই জাতীয় শিক্ষানীতি। এই জন্যই আমাকে একটা পরশুদিন মন কি বাতে গেছি, চিকেন নেক নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে বাংলা আসামের মুখ্যমন্ত্রী চিকেন নেক নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে বাংলাদেশেও দুটো চিকেন নেক আছে যারা ইন্ডিয়ার শিলিগুড়ি এই চিকেন নেকটা নিয়ে প্রশ্ন তোলে। এই বিষয়ে কি বলবেন? না, এটা আমি আই এম নট ওয়েল কনভার্সেন্ট ইন দিস ম্যাটার। সুতরাং এটা সম্বন্ধে আমি কমেন্ট করব। এটা আমি যেটা জানি না, এটা আমি বলবো যে জানি না। সুতরাং ডিটেলস আমার মানে বলার সুবিধা নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার, আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে প্রশ্ন, যে একজন জনপ্রতিনিধি রাতের বেলায় ডিএম এর বাড়িতে গিয়ে দেখা করতে পারেননি এবং এটা নিয়ে ডেপুটেশনও দেওয়া হয়েছে। এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে জানতে চাইছি, পরিষদীয় মন্ত্রী হিসাবেও আপনার কাছে জানতে। এটা কমেন্ট না করাই ভালো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নোটিশ গেছে, মুখ্যমন্ত্রী ব্যাপারটা দেখছে, মুখ্যমন্ত্রী ব্যাপারটা দেখছে। বলুন খারিফ মরশুমকে সামনে রেখে আত্মনির্ভর হওয়ার জন্য কৃষিক্ষেত্রে সারা দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান আমরা শুরু করতে যাচ্ছি আগামীকাল থেকে। ২৯শে মে থেকে ১২ জুন পর্যন্ত সারা দেশের সাথে আমরাও এই অভিযানকে সংগঠিত করছি। এই যে ১২ দিন, মাঝখানে ২৯ মে থেকে শুরু হলেও ১২ জুন পর্যন্ত, মাঝখানে ১ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ, এই ৩ দিন বাদে মোট ১২ দিন, মোট ৮৬৪টা স্থানে সারা রাজ্যে এই অভিযান আমরা সংগঠিত করব। প্রতিটি জেলায় ৩টি করে কমিটি করা হয়েছে। প্রতিটি কমিটি প্রতিদিন ৩টা করে ন্যূনতম ২০০ করে কৃষকদের নিয়ে মিটিং করবে।
প্রথম মিটিংটা হবে সকাল 9টা থেকে 11টা। দ্বিতীয় মিটিংটা হবে 12টা থেকে 2টা এবং তৃতীয় মিটিংটা হবে 3টা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। প্রতিটি কমিটিতে কৃষি দপ্তর, হর্টি দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি অ্যালাইড, এআরডিডি দপ্তরের প্রতিনিধি, তৎসঙ্গে কৃষি বিজ্ঞানীগণ, মোস্ট ইম্পর্ট্যান্ট কৃষি বিজ্ঞানীগণ, কেবিকের প্রতিনিধি, আইসিআর এর প্রতিনিধি, এগ্রিকালচার কলেজের প্রতিনিধি, ফিশারি কলেজের প্রতিনিধি এবং ভেটেরিনারি কলেজের প্রতিনিধিরা থাকবে এবং একজন এফপিও থাকবে এবং প্রতিটি জায়গায় একজন করে প্রগ্রেসিভ ফার্মার থাকবে। প্রতিটি 29 থেকে 12 জুন পর্যন্ত যেটা মোট 864 লোকেশনে সভা অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন 72টা সভা হবে প্রতিদিন। এবং এই যে কৃষি সংকল্প অভিযানে মোট 24টা কৃষি রথ, গাড়িকে রথ হিসেবে সাজিয়ে আমরা করব। প্রতিটি টিমের সাথে, ওই যে বলছি কমিটি 3টা, প্রতি জেলা 3টা করে, প্রতিটি টিমের সাথে একটি করে রথ থাকবে। রথে থাকবে কৃষি, হর্টি, ফিশারি এবং এআরডিডি দপ্তরগুলির ব্যানার সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রচার করা হবে। সাউন্ড সিস্টেমও থাকবে। তৎসঙ্গে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রচার পত্রিকা বিলি করা হবে। প্রথম দিনের সভায় কালকে শুরু হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জে একটা প্রথম অনুষ্ঠানে থাকবেন সেখানে, এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, সারা রাজ্যে যে কোনো সভায়, এই যে 72টা মিটিং হচ্ছে, 864টা মিটিং হচ্ছে, কোনো না কোনো মন্ত্রী, কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো এমডিসি, জেলা সভাধিপতি বা পঞ্চায়েত সমিতি বা বিএসসি, সকল স্তরের জনপ্রতিনিধিরাও থাকবে। এবং আমি সবার কাছে অনুরোধ করছি যে এই কৃষি অভিযান, বিকশিত কৃষি সংকল্প অভিযান যেটা, এটাকে সাকসেস করার জন্য দলমত নির্বিশেষে এটাকে সাকসেস করার জন্য, কারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা দেশে করা হচ্ছে এবং দিল্লিতে স্পেশাল মিটিং করা হয়েছে এবং যে কোনো একদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও আসার কথা রয়েছে, নট ফাইনাল, কিন্তু আসার কথা রয়েছে। চাকরি না দিয়ে কোনো ডিপার্টমেন্ট পারবে? দপ্তর চলবে কিভাবে? মন্ত্রীদের প্রেশার আছে অফিসারদের মধ্যে, আমি জানি না, যে কোনোভাবে পোস্ট আছে তুমি ব্যবস্থা করো, কিন্তু পরীক্ষা, এই জন্য মুখ্যমন্ত্রী একটা নিউটন চিন্তা করেছে। আপনারা কিন্তু এই লাইনে কাউকে জিজ্ঞাসা করেন না, বলেন না। আমি কালকে 7,000 পাঠিয়ে দেব। টিপিএসসি কবে দেবে চাকরি? সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনারা কিন্তু কথা বলতে এমন একটা স্টাইলে বলেন, কোথায় আমি 10,000 পাঠাবো, পারবেন আপনি? এই যে আমি বলছি আমার পোস্টগুলি, আমি বলছি নতুন চিন্তা করেন, ওদেরকে না দিয়ে কি আছে। মুখ্যমন্ত্রী এখন নতুন একটা চিন্তা ভাবনা করেছে যে টিপিএসসির মতো আলাদা একটা অটোনমি বোর্ড করা যায় কি না, যাতে আমরা সেগুলি, যেমন টেট বোর্ড চিন্তা নেই আমাদের,
সাথে সাথে এটাও মনে রাখবেন, আপনাদের তথ্যটা নাই কথা প্রসঙ্গে বলছেন, আপনারা অনেকে বলবেন প্রচুর যোগ্য লোক আছে। আসলে কি আছে? আছে? এই জায়গাটা ক্লিয়ার করে নিন, আজ বলে দিচ্ছি। আমি পুলিশে যাওয়ার মতো যোগ্য লোক আছে। পুলিশ কত চাকরি নেবে? মুখ্যমন্ত্রী বলল ওনার দপ্তর আমি 1000 লোক নেব। ভালো করে বুঝবেন, পুলিশকে বলছে পুলিশ তুমি ইন্টারভিউ নাও, ইন্টারভিউ নিয়ে তুমি আমাকে 1000 অ্যাপয়েন্টমেন্ট করো। তাহলে কি 1000-এর বাইরে যারা আছে তারা উপযুক্ত না? কি কথা বলেন? রিয়াক্ট হয় না, এটা বক্তৃতা না, রিয়াকশন, ইন্টারাকশন। পুলিশ চেয়েছে, মুখ্যমন্ত্রী কতজন চেয়েছে? 1000। আধুনিক পদ্ধতি যে চাষ হচ্ছে, আমরা আবার কৃষিকাজে ফিরে আসছি। তো আমাদের মূল উদ্দেশ্য খাদ্যের স্বয়ম্বর আমাদের আছে, দেশ দুধেও স্বয়ম্বর রয়েছে এবং মৎস্যও স্বয়ম্বর রয়েছে আমাদের দেশ আমাদের। সুতরাং সব কিছুই আমরা মিলে আমরা আধুনিক প্রযুক্তিকে যতক্ষণ না পৌঁছাতে পারবো, সেই আধুনিক প্রযুক্তিকে আমরা নিয়ে যাচ্ছি মাঠে। মূল জিনিস এটা, এবং যাতে কৃষকরা লাভবান হতে পারে এবং কৃষকদের আয় 2 গুণ নয় 3 গুণ যেন হতে পারে, সেটার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনারা প্রচার মাধ্যমে কালকে থেকে যেহেতু শুরু হচ্ছে, সবাইকে ইনভাইট করছি। আপনারা প্রথম যেহেতু মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জের মিটিংয়ে থাকবেন, আপনারাও যাবেন, সেখানে গিয়ে আমাদের কৃষি বিজ্ঞানীরা কী বলছে এবং সব জায়গায় আমরা পাম অয়েল চাষে গুরুত্ব দিচ্ছি, বিভিন্ন রকম এবং অন্য চাষে গুরুত্ব দিচ্ছি। তো নিউ আমাদের যে টেকনোলজি সেগুলিকে জনগণের কাছে পৌঁছানো আমাদের মূল উদ্দেশ্য, যাতে যদিও বর্তমানে ত্রিপুরা রাজ্যে 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক খাদ্যের স্বয়ম্বর, 28টা এখনো পিছিয়ে আছে। আমরা ধীরে ধীরে আশা করি বছর 1-2 মধ্যে আমরা অন্তত আরও 10টা ব্লককে কাভার করতে পারবো বলে আমার বিশ্বাস। যেভাবে মহিলারা এগিয়ে আসছে কৃষিকাজে এবং শিক্ষিত ছেলেরা, শিক্ষিত যুবকেরা, MSc, MA, গ্র্যাজুয়েট, BSc, LLB, বিভিন্ন স্তরের শিক্ষিত ছেলেরা নিয়ে এগিয়ে আসছে কৃষিকাজে। সেই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনাদেরকেও নিমন্ত্রণ করছি, আপনারাও যাবেন বিভিন্ন জায়গায়। আমি চেষ্টা করব 8টা জেলাতে, মিনিমাম সবটি জেলাতে যেন এই যে 12 দিন, কোথাও কোথাও আরও বেশি যেতে পারি। 8টা জেলাও যেমন প্রথম দিনে সিপাহীজলা হবে, মুখ্যমন্ত্রী নিজে যাবেন, আমি নিজেও যাব। এই দিনে পশ্চিম ত্রিপুরা কোনো একটা জায়গায় যাব। পরের দিন খোয়াই যাওয়ার প্ল্যান আছে, ওই দিনে আবার কমলপুর মানে ধলাই ডিস্ট্রিক্টে যাওয়ার প্ল্যান আছে। এরকম করে 8টা ডিস্ট্রিক্ট আমরা কাভার করব আমি নিজে। এবং কৃষিতে এবং হটিতে অন্যান্য ক্ষেত্রেও যেভাবে এগুচ্ছে আরও বেশি এগিয়ে আসার জন্য আমরা খাদ্য স্বয়ম্বর আমরা বলতে পারি, আমরা তো খাদ্য স্বয়ম্বর আর কোনো প্রোডাকশন। প্রধানমন্ত্রী বলছে আমি যদি আত্মনির্ভর হই, আপনারা দেখেছেন 3-4 দিন আগে এক নিউজে যে ভারতবর্ষ অর্থনীতিতে 4র্থ স্থানে চলে এসছে। এবং আমরা আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রী বলেছিল কিছুদিনের মধ্যে আমরা 5ম স্থান থেকে উপরে উঠে আসবো। ঠিক দেখেছেন যে জাপানকে পিছনে ফেলে কিভাবে আমরা এগিয়ে আসছি। আর আছে আমাদের সামনে মাত্র 3টা কান্ট্রি। আশা করি বছর খানিকের মধ্যেই আমরা 3য় স্থানে চলে আসতে পারব এবং আমাদের প্ল্যানিং 2047-এর মধ্যে আমাদের 1 নম্বর স্থানে পৌঁছানো। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। এবং প্রধানমন্ত্রী বলেছে যদি আমরা ভারতীয়রা সবাই 3 মাস যদি আমরা কোনো বিদেশি দ্রব্য পারচেজ না করি, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে হোক, ম্যারেজ ডেতে হোক, জন্মদিনে হোক, যে কোনো প্রোগ্রামে আমরা গিফট কেনার সময় যদি দেখি দিস ইজ ইন্ডিয়ান মেড, তাহলে আমরা কিন্তু অনেক দেশ আমাদের থেকে অনেক পিছনে চলে যাবে।
এবং আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা, এবং আমরা কত আত্মনির্ভর, দুই একটা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, কিন্তু আত্মনির্ভর হলেই যে কোনো সাথে দেশের যুদ্ধের ক্ষেত্রেও আমাদের যাতে কোনো লস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যুদ্ধ মোটেই ভালো জিনিস নয়, যুদ্ধ কারো জন্য মঙ্গল নয়, কিন্তু প্রধানমন্ত্রী এক হাতে উন্নয়ন আরেক হাতে ব্রহ্মাস্ত্র দুইটা রেখে দিয়েছে। একদিকে ডেভেলপ করবে, আরেক দিকে আমাদের কীভাবে সুরক্ষা করতে হবে আমাদের এই কোটি কোটি মানুষকে, সেই চিন্তাধারা প্রধানমন্ত্রী রয়েছে। আপনারা জানেন সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে রণনীতি কাকে বলে, বিদেশ নীতি কাকে বলে এবং অর্থনীতি কাকে বলে। এই যে নীতিগুলো, অর্থনীতি, বিদেশ নীতি, রণনীতি, সব কিছু কিন্তু আজকে বিশ্ব বুঝে ফেলেছে। আমরা কখনো যারা আপনার বয়সে যারা ছোট বড় যেই আছেন, ভারতবর্ষের নেচারই এটা নয়, কোনো দেশকে আমরা আগ্রাসী নীতিতে অ্যাটাক করতে যাই না। আমাদের উপরে আক্রমণ হলে আমরা প্রতিহত করি, সেই ব্যবস্থা আমাদের রয়েছে। আমরা এয়ার স্ট্রাইক বলুন, দেখেছেন এয়ার ডিফেন্স সো স্ট্রং। এখন আর এরকম না তো বর্ডার ক্রস করতে, এমনকি ট্যাঙ্ক যায়। আমরা কিচ্ছু করি কাউকে। এবার যে কাশ্মীরে আমরা কি যুদ্ধ করেছি? না, আমাদের উপরে অ্যাটাক করেছে আমাদের সন্ত্রাসবাদীরা, পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা পহেলগাঁওতে এসে তাদেরকে, আমাদের নাগরিকদের হত্যা করেছে। এবং বর্ডার ক্রস না করে কিভাবে সন্ত্রাসবাদীদের যে ঘাঁটিগুলি ধ্বংস করা যায় এটা দেখিয়ে দিয়েছে। এবং বিশ্ববাসী বুঝেছে যে ইয়েস, ইন্ডিয়া আগ্রাসন নীতিতে বিশ্বাসী। তো আজকে সেই জন্যে আমরা সবচেয়ে আগে আমরা খাদ্য সুনিশ্চিত করতে হবে। এবং আমার দেখা মতে, সত্যিই বলছি, একটা মরশুমকে সামনে রেখে অতীতে কোনো কৃষিমন্ত্রী সারা দেশের মধ্যে খারিফ মরশুমকে সামনে রেখে এই যে অভিযান, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তার মানে কত সে কিরকমভাবে প্রিপারেশন নিয়েছে, অর্থাৎ খাদ্য। এখন প্রশ্ন হলো, কেন এই বিকশিত কৃষি সংকল্প অভিযান? কেন? মূল উদ্দেশ্য হলো কৃষকদের বোঝানো কৃষি সমৃদ্ধি এবং প্রযুক্তি হাতিয়ার সরকার পাশে রয়েছে। কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো, প্রশিক্ষণ পৌঁছানো এবং তথ্য তুলে দেওয়া। অর্থাৎ কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে রিসার্চ করে। প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী চাইছেন ল্যাব টু ল্যান্ড। কৃষি বিজ্ঞানীরা সুযোগ মাঠে চলে যাক, সেখানে গিয়ে কৃষকদের যে সমস্যা আছে সেটা তারা বুঝে আসুক, বুঝে এসে সে অনুযায়ী সমস্যার সমাধান করুক। যদিও আমাদের দেশ কৃষিতে স্বয়ম্বর, তবুও আরও বেশি আমরা সমৃদ্ধি করতে চাই। একদম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডেভেলপড এগ্রিকালচার কি এবং কেন? অ্যাডভান্স ফার্মিং যৌক্তিকতা কেন? ইনোভেটিভ ফার্মিং, আপনারা শুনেছেন হাইড্রোপনিক সিস্টেম, যে মাটি ছাড়াও কৃষিকাজ হয়। মাটি ছাড়াও কৃষিকাজ হয়, আপনারা দেখতে পাবেন নাগিছড়াতে। তো ইনোভেটিভ ফার্মিং, আধুনিক প্রযুক্তি এবং কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি জানানো, বিজ্ঞানসম্মত আধুনিক চাষ পদ্ধতির প্রচার, কৃষকদের সুবিধা অসুবিধা জেনে কৃষি বিজ্ঞানীরা সমাধান বের করা, জৈব চাষের উপর গুরুত্ব বোঝানো, আমরা যা অর্গানিক বলি। এবং এখন আরও
চলে যাচ্ছি, কারণ আমাদের সরকার আসার আগে আমাদের রাজ্যে মাত্র 2000 হেক্টর ছিল অর্গানিক ফার্মিং। এখন আমরা 20,000-এ পৌঁছে গেছি এই 7 বছরে। এখন আবার নতুন করে আমরা আসছি প্রাকৃতিক ন্যাচারাল ফার্মিং। এটা কিন্তু অর্গানিক থেকে আরো ডেভেলপড প্রকৃতি চাষের উপর আমরা গুরুত্ব বোঝাচ্ছি। ড্রোন প্রযুক্তি ব্যবহার করার পদ্ধতি এবং ওষুধ এবং সার কিভাবে ডাইরেক্টলি না দিয়ে ড্রোনের মাধ্যমে ছেটানো হয় সেটা দেখানো, এবং জলবায়ু অনুকূল চাষ। এখন জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, জলবায়ু অনুকূল চাষ এটা বিজ্ঞানীরা বের করবে কিভাবে কি করা, এবং জৈব সারের ব্যবহার, আবহাওয়া এবং ফসল বীমা সম্পর্কে অবহিত করা, ক্লাইমেট স্মার্ট সিড। আমরা দেখেছেন, খবর নেবেন, গতবার ফ্লাডের পরে আমরা সাথে সাথে বীজ দিয়ে দিয়েছিলাম, এবং এবার যে প্রোডাকশন অতীতের সব রেকর্ড মান করে দেবে এবছর যে প্রোডাকশন হচ্ছে। কারণ কৃষি বিজ্ঞানীরা এবং কৃষি দপ্তর, হর্টি দপ্তর বা অন্যান্য অ্যালাইড দপ্তর সব আমরা নিউ টেকনোলজি নিয়ে যাচ্ছি। এআরসি পদ্ধতিতে আলু চাষ, এক কানিতে যা হচ্ছে এখন 4 গুণ হতে হবে, তাই হচ্ছে। মাশরুম চাষ সহ বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অবহিত করা, মাটি পরীক্ষা, মোস্ট ইম্পর্টেন্ট মাটি পরীক্ষা, নতুন নতুন ভ্যারাইটির চাষ, শুধুমাত্র কৃষি নয়, এগ্রি অ্যালাইড, আধুনিক মৎস্য চাষ, আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক হাঁস, মুরগি, ছাগল, শুয়োর এবং গোপালন সবগুলি সম্বন্ধে আমাদের পৌঁছে দেওয়া। এটা হলো, এটার জন্য আমরা এই অভিযান করতে যাচ্ছি। আমরা 1,72,000 কৃষকের কাছে ডাইরেক্ট পড়ছি, কিন্তু আমার যেভাবে সব জায়গায় সারা জায়গায় জেগেছে, আমার মনে হয় এটা 2 লক্ষের উপরে ক্রস করবে। 1,72,000 পুঁজবই এবং মিনিমাম 200। সেখানে বক্তৃতা নয়, সায়েন্টিস্টরা কথা বলবে, এক্সপার্টরা কথা বলবে, আমরা সেখানে সাক্ষী হিসেবে থাকব। সেখানে কথা বলবে বিজ্ঞানীরাই, প্রগ্রেসিভ ফার্মার, যে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে কৃষিকাজ করে, তাদেরকে রাখছি সব জায়গায়। প্রগ্রেসিভ ফার্মার কি বলে, মৎস্য চাষে কীভাবে ডেভেলপ করছে, সব জায়গায় প্রগ্রেসিভ ফার্মার এফপিওরা থাকবে। প্রতিটি ব্লকে আগে কজন এফপিও ছিল? মাত্র 8 জন। এখন কত? যতটি ব্লক আছে সব জায়গায় আমরা এফপিও করে দিয়েছি। বোঝানোর জন্য বলছি। বা টিপিএসসির কাছে বলবেন, টিপিএসসি তুমি আমাকে 100 এগ্রিকালচার অফিসার দাও, উনি 102 জন দিতে পারবেনি? পারবে কি? আপনাদের কি ধারণা 102 জন দিতে পারবে? তাহলে তাহলে আরো যোগ্য আছে। এবার আসল বলুন, টেট 1 কি অ্যাডভার্টাইজমেন্ট যখন হয় ঠিক কত পোস্টের জন্য বলে? আপনাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয় না বলে অনেক সময়, আমি সবাইকে বলছি না, আপনারা খুব ভালো জানেন, দুনিয়ার মধ্যে জানার শেষ আছে। টেট পরীক্ষার হলো কোনো সংখ্যা বলে না, এ জায়গাটা ক্লিয়ার না। আপনারা অনেকে জানেন, অনেকে জানেনই না। দায়িত্ব নিয়ে বলছি, আমি টেট পরীক্ষা নেব, টেট 1, আমি টেট 2 পরীক্ষা নেব। টেটের বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠে না, তো টেট 1 নেব। আমি বলবো অ্যাডভার্টাইজমেন্ট টেট 1 এর জন্য পরীক্ষা নিচ্ছি। কতজন লোক জমা দেয়? 26,000 থেকে 30,000 পর্যন্ত। এখানে তো বলেনি আমি 2 জন নেব, 100 জন নেব, 500 জন নেব, বলেনি তো। তাইলে তারা কি বাইর করে? যোগ্য, টেটে যোগ্য হয়েছে। আমি কিন্তু পুলিশের এবং এগ্রিকালচার 2টা উদাহরণ দিলাম, এখন আসছি টেটে। 26,000-এর মধ্যে
1% কোয়ালিফাই করে, দ্যাট ইজ কল্ড যোগ্য না। যদি 26,000 মধ্যে কে না করেছে 10,000 টিকতে? এটাকে বলে টিচার ব্যাংক, এটাকে বলে টিচার ব্যাংক। যদি টিচার ব্যাংক থাকতো আর কোনো টেট পরীক্ষা নিতে হয় না, বা টিচার ব্যাংক থাকলেও বারবার টেট পরীক্ষা নেওয়া যায়। ওইখানে কেন 26,000-এর মধ্যে মাত্র 300 টিকে? এটা দিয়ে প্রমাণিত হয় অতীতে যে শিক্ষা ব্যবস্থা ছিল ত্রিপুরা রাজ্যে শেষ করে দিয়েছে। তার মানে মাস্টার ডিগ্রি পাস, বিএ পাস, টেটে টিকছে না, তার মানে যোগ্য না। বিএ পাস, এমএ পাস, বাট যোগ্য না। আমি পুলিশের ক্ষেত্রে বলছি, এটা দিয়ে প্রমাণ হয় ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা কি ছিল। দেখবেন এখনই কিন্তু এটাকে বলে এমপ্লয়েবিলিটি রেট। বিশেষ করে মোদিজি আসার পরে এমপ্লয়েবিলিটি রেট এখন বলতে পারছি না, সময় দিলে বলতে পারতাম। ওই পাতাটা বের করুন। একটা অংশ ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায়, উদাহরণস্বরূপ প্রতাপগড়, রেল ব্রিজ বা বরজলা বা ইন্দ্রনগর যতগুলো এলাকা আছে, সেখানে শত শত কানি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু তাদের যদি এই সব কথা যদি হয়, কৃষক সম্বর, খাদ্য সম্বর, তাহলে জমিটা খুব দরকার। সেই সব ক্ষেত্রে কি সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে যে এরকম যারা করছে তাদের বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে? আজকেও এই ব্যাপারটা আমাদের ক্যাবিনেটে আলোচনা হয়েছে। এটা বড় সেন্সিটিভ বিষয়। আপনার যদি 3 ভাই থাকে, প্রথম রেশন কার্ড একটা ছিল, এখন 3টা রেশন কার্ড করে ফেলেছে বিয়ের পর। উনি যদি ওনার জায়গায় কৃষি জমি রয়েছে, উনি যদি ওনার জায়গায় বাড়ি করে মাটি ফিল আপ করে, কিভাবে বাধা দেবেন? আজকেও ক্যাবিনেটে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ক্যাবিনেট সবাই বলেছে যে আমরা কৃষির পাশাপাশি শিল্পের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি এবং ইন্ডাস্ট্রি জোন ডিক্লেয়ার আমরা নতুন নতুন চিন্তা ভাবনা করছি। আপনারা জানেন চা বাগানগুলির বিরাট অংশ খালি পড়ে রয়েছে, সেই জন্য তাদের জন্য নতুনভাবে চিন্তা ভাবনা করছি কিভাবে আমরা এটা করতে পারি। তো এটার জন্য একটা আইন রয়েছে, ফাইন রয়েছে, পানিশমেন্ট রয়েছে। আমি যেটা বলছি যে যদি আমার আজকেই আমাদের মন্ত্রী টিঙ্কুরা সাহেব বলেছেন একটা পরিবারকে জমি দিয়েছিল অ্যালটমেন্ট বহু বছর আগে, এখন তারা 3 ভাই হয়েছে, বাড়ি ছিল একটা, এখন 3টা বাড়ি হবে। কি করবেন? আপনার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। যেহেতু আমি কৃষি মন্ত্রী, আমি বলছি না, এগ্রিকালচার ল্যান্ডকে শুধুমাত্র তার নিজের কারণে যদি বাড়ি করতে চায় এরকম ক্ষেত্রে, নতুবা অন্য ক্ষেত্রে আমরা এখনও আমরা কিন্তু এগুলি করি না। এই জন্য আপনারা জানেন বোধ হয় খুব সম্ভব এগ্রিকালচার ল্যান্ড যদি ডাইভার্ট করে 50,000 টাকার মধ্যে ফাইন হয়, খুব সম্ভব, রেডিমেড বলতে পারবো না। তো এইগুলি আমরা এই জন্য তো আমরা একদিকে দেখুন আমরা পুকুর খনন করছি, আবার পুকুর ভরাটও হচ্ছে, পুকুর খনন করছি, সব পুকুর ভরাট হবে না, আর মানুষ কোথায় থাকবে? খুব ক্রুশিয়াল ইস্যু, সরকারকে প্রশ্ন তোলা যায়। আপনি যদি থাকতেন আমাকে কি সাজেশন দেবেন? আপনি ক্রিটিক্যাল। এই জন্য এই বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আজকে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। এটা নিয়ে ডিটেলস আমরা পার্টিকুলার এই ইস্যুতে বলব, কারণ গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আবার ভাবতে হবে। আমাদের জিএসডিপির এগ্রিকালচার সবচেয়ে বেশি, আমরা চাইছি এখন। তো এই যে জিনিসগুলি আমাদের কেবিকে খুব ভালো কাজ করছে, খুবই ভালো কাজ করছে। ওরা জানে